রেঞ্জে যদি কোনো মার্কেট থাকে অ্যান্ড ফান্ডামেন্টাল কোনো যদি বড় নিউজ থাকে বুলিশ অথবা বেয়ারিশ, সেভাবে আমাদের বাই অথবা সেল ট্রেড নিতে হবে অ্যান্ড সেই রেঞ্জের ঠিক সেম পিপ ওয়াইজ আমাদের একটি টেক প্রফিট আমরা রাখতে পারি। অ্যান্ড আমাদের এসএল থাকবে অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স অথবা সাপোর্টের নিচে যেই লোটি ছিল সেই লো অথবা হাই। আমরা এখানে যখন আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ সব পূরণ হয়ে গেল অথবা ইমব্যালেন্স ক্যান্ডেলগুলো সব ফিল আপ হয়ে গেল, সো আমাদের তখনই এখানে ট্রেড নিতে হবে। স্বাভাবিকভাবে এরকম চ্যানেল হয়তো উপরের দিকে ব্রেকআউট হয়ে নতুন করে একটি রান দেয় অথবা নিচে ব্রেকআউট হয়ে সে আবার তার সাপোর্টে ফিরে আসে অথবা তার সাপোর্ট সে ব্রেক করে নিচে চলে যায়। সো এখানে যখন এই সেলাররা তাদের সেলটা বাইতে পরিণত করলো অ্যান্ড নতুন যারা বাই করেছে, অ্যান্ড দেখুন এখানে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে ডবল বাই পজিশন অ্যাক্টিভেট হয়ে গেল অ্যান্ড তার কারণেই মূলত মার্কেটটি কোনো সাপোর্টে লিকুইডিটি হান করার পর খুবই সুন্দর করে রান দিতে থাকে। অ্যান্ড এখানেই অ্যাকচুয়ালি আমাদের একটা গেম প্ল্যান আছে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ব্যাংকসরা ট্রেড করে অর ইন আ শর্ট ফর্ম হাউ টু ট্রেড লাইক ব্যাংকস। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ব্যাংকস কিন্তু আমাদের মতো 5 মিনিট আর 15 মিনিট চার্টে ট্রেড করে না। তারা ম্যাক্সিমাম টাইম 1 আওয়ার, 4 আওয়ার অ্যান্ড সবচেয়ে বেশি 1 ডে চার্টে ট্রেড করে থাকে। সো চলুন আজকে আমরা শুরু করব আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি, হাউ টু ট্রেড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইক ব্যাংকস। ব্যাংকসরা কিন্তু শুধু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেই ট্রেড করে না, তারা কিন্তু আরো কয়টা মেথডে ট্রেড করে থাকে। ডাইনামিক সাপোর্ট হতে পারে, ডাইনামিক রেজিস্ট্যান্স হতে পারে, ট্রেন্ড লাইন হতে পারে, তারপরে হচ্ছে আপনার চ্যানেল ব্রেকআউট হতে পারে, চ্যানেল ব্রেকিং হতে পারে, যে কোনো কিছু। এই ভিডিওগুলো আমি এক এক করে সব আপলোড করবো ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের এই ভিডিওগুলো মিস না হয়। ইউএনজেডির 4 আওয়ার চার্টে আমরা যদি দেখি, আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটি সাপোর্ট আছে অ্যান্ড এই রেঞ্জে একটি রেজিস্ট্যান্স আছে। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে যেন কোনো লাইন দিয়ে আর্ক না করি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অলওয়েজ একটি জোন ধরে আমাদের ট্রেড করা বা ট্রেড প্ল্যান করা সবচেয়ে বেটার। আমাদের এই চার্টে আমরা যদি দেখি প্রাইস অ্যাকশন, এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেলে 1 বার, 2 বার, 3, 4, 5, 6 বার টাচ করেছে অ্যান্ড আমাদের এখানে একটি সাপোর্ট লেভেল ছিল। এখানে নিচে থেকে ব্রেকআউট দিয়ে এই ক্যান্ডেলটি একটি সাপোর্ট লেভেল তৈরি করেছে। সো এখানে একটি টাচ, 2, 3 অ্যান্ড রিসেন্ট টাইমের এখানে কি হচ্ছে সেটাও আমি আপনাদের জানাচ্ছি। আমাদের ফার্স্টে ব্যাংকের মতো ট্রেড করার জন্য আমাদের মাইন্ডসেট আপ আগে ফার্স্টে ফিক্স করে নিতে হবে যে আমরা এখন ইন্ডিভিজুয়াল কোনো রিটেল ট্রেডার না, আমরা অ্যাকচুয়ালি একটা ব্যাংকের কোনো একজন প্রফেশনাল ট্রেডার। তাদের মতো আমাদের মাইন্ডসেট আপটি বিল্ড করতে হবে। সো আমাদের এখানে উচিত হবে যখনই সাপোর্টে আমাদের ট্রেড আসবে তখন আমাদের বাই করা অ্যান্ড যখনই রেজিস্ট্যান্সে আমাদের ট্রেড যাবে তখন আমাদের সেল করা। সিম্পল, বাট এতটাও নয়। कैसा लगा मेरा मजाक? সো চলুন আমরা দেখি এখানে ব্যাংকসরা কিভাবে তাদের ট্রেড নিয়ে থাকে। আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে আমরা যদি দেখি, আমরা এখানে জুম করলে দেখতে পাবো এখানে মার্কেটটি ব্রেক হয়েছে অ্যান্ড নর্মালি একটা সাপোর্ট ব্রেক হওয়ার পর সে রিটেস্ট দিয়ে আবার নিচে যাওয়া শুরু করে। কিন্তু আমাদের এখানে একটি কথা আছে, যখন আমরা ব্যাংকসদের মতো ট্রেড করব আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে ব্যাংকসরা কিন্তু ব্রেকআউট ট্রেড খুবই কম করে থাকে। তারা ব্রেকআউট করায়, তারা ব্রেকআউট ট্রেড নেয় না। অ্যান্ড এখানে কিন্তু ব্যাংকসদের জন্য লিকুইডিটির খুব বড় একটা খেলা থাকে। আমি অথবা আপনি চাইলেই 0.01, 1 লট, 2 লট স্ট্যান্ডার্ডের কথা বলছি, আমরা অনায়াসে এই ট্রেডগুলো নিয়ে নিতে পারি। কিন্তু ব্যাংকসরা যখন ট্রেড নেয় তারা চাইলেই তাদের পজিশন এখানে বিল করতে পারে না একবারে। তাদের এখানে পার্শিয়ালি ছোট ছোট করে, ছোট ছোট বলতেও এখানে অনেক বড়, লাইক হাজার হাজার লটের কথা বলছি আমি এখানে, যেগুলো আমাদের এই ছোট মাইন্ডসেটে যাবে না আর কি। আচ্ছা, हमको सिखा रिया है। যাই হোক, আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ। সো এখানে লিকুইডিটির একটা খেলা থাকতে পারে। সো আমাদের অলওয়েজ ওয়েট করতে হবে ব্রেকআউটের সাথে সাথেই আমরা যেন ট্রেড না নিই, যেহেতু দিন শেষে আমরা রিটেল ট্রেডারই। সো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে অ্যাডভান্স ট্রেডে এন্ট্রি না নিয়ে ফেলি। সো এখানে ব্রেকআউট হয়েছে ঠিকই, তবুও আমাদের বায়াস থাকবে যেহেতু সাপোর্ট আছে। সো আমরা বাই করবো এখানে, তার কারণ এখানে মার্কেটের যতক্ষণ না এই সাপোর্টটাকে ও রেসপেক্ট করে নিচে আসতেছে, আমরা প্রাইস অ্যাকশন দিয়ে যদি আমরা বুঝতে না পারি ততক্ষণ আমাদের এখানে বায়াস সেলে চেঞ্জ হবে না। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। সো এখানে যদি লিকুইডিটির একটা গেম থাকে দেন হবে এটা, মার্কেটটি এখানে আসবে, মার্কেট এখানে কিছুক্ষণ থাকবে, একটা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করবে। অ্যাকুমুলেশন ফেজ স্বাভাবিকভাবে এভাবে হতে থাকে অ্যান্ড মার্কেটটির এখানে ছোট করে একটি ট্রেন লাইন হয় অ্যান্ড ওই ছোট ট্রেন লাইনটাকে ও যখন ব্রেক করে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে, তখনই বোঝা যায় যে এখানে মার্কেটটি ফেক আউট দিয়েছে অ্যান্ড ব্যাংকসরা এখানে ভরপুর বাই ট্রেড এক্সিকিউট করতে পেরেছে অ্যান্ড মার্কেট তখন আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে চলতে থাকে। আমরা মার্কেটটিকে যদি এখন
এখন এর গতিতে যেতে দিই তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো আমাদের মার্কেটটিতে কি হয়েছে। মার্কেটটির এখানে রিসেন্টলি মনে রাখবেন এটা 4 আওয়ার চার্ট, এখানে যদি আপনি 1 আওয়ার চার্ট দেখতেন আপনি এখানে অ্যাকুমুলেশনের অবশ্যই একটি এক্সাম্পল দেখতে পেতেন, সেটাও আমরা এখন দেখব। অ্যাকুমুলেশন বোঝার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে আপনার প্রাইস অ্যাকশনের সাথে RSI কে ছোট্ট করে একটু ইউজ করা। সো আমাদের RSI কে অ্যাপ্লাই করার পর আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেটটির ওভারসোল্ড সিচুয়েশন ছিল ঠিক এই রেঞ্জ বরাবর। মার্কেটটি তবুও লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করতে করতে নিচে গিয়েছে অ্যান্ড RSI কিন্তু হায়ার হাই অ্যান্ড হায়ার লোজ অনেকটাই ডাইভারজেন্সের সাথে ক্রিয়েট করছে। সো এখানে ক্লিয়ারলি বলা যায় যে এখানে অ্যাকুমুলেশনের একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখতে পেলাম অ্যান্ড এই যে যেই ব্রেকআউটটা আছে এটা অনেক অংশে একটি ফেক ব্রেকআউট হতে পারে। সো আমাদের আগেই সেল না নিয়ে আমাদের ওয়েট করতে হবে বাই সেটআপের যাওয়ার জন্য। আর এভাবেই আপনাদের চিন্তা হবে কিভাবে একটি ফেক আউট বোঝা যায় সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে। সো দেখি এখন আমাদের এই মার্কেটটিকে আমরা রান করতে দিলে মার্কেটটি আমাদের কি শো করবে। আমরা এখানে যদি আমাদের ডাইনামিক ট্রেন্ড লাইন আঁকি এটাকে একটি রেজিস্ট্যান্স হিসেবে ধরতে হবে, ডাইনামিক একটি রেজিস্ট্যান্স। আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি একটি ব্রেকআউট দিয়েছে, ইট মিনস মার্কেটটির এখানে লিকুইডিটি নিয়ে মার্কেটটি আবার তার জোনে ফিরে যাচ্ছে। সো সাপোর্ট থেকে অবশ্যই মার্কেট রেজিস্ট্যান্সের দিকেই যায়। সো আমাদের এখানে উচিত হবে একটি বাই ট্রেড নেওয়া এভাবে অ্যান্ড আমাদের টিপি থাকবে ঠিক এই বরাবর অ্যান্ড আমাদের এসএল রাখতে হবে এই মার্কেটের স্ট্রাকচারের নিচে। আমরা মার্কেটটিকে প্লে করতে দিলে দেখব মার্কেটটি সুন্দর করে আমাদের ট্রেড সেটআপটি ইনশাল্লাহ পূরণ করে দিবে। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেটটি একটি আপরান দেওয়ার পর একটি পুল ব্যাক দিয়েছে ছোট করে অ্যান্ড ও এই সাপোর্ট রেঞ্জটাকেই ও রেসপেক্ট করেছে। সো এখানে বলা যাচ্ছে মার্কেটটি এখানে লিকুইডিটি নিয়ে মার্কেটটি একটি রান দিয়েছে, রানের পরে সে পুল ব্যাক দিয়েছে, ইট মিনস সে একটি হায়ার লো ক্রিয়েট করেছে একটি নতুন ট্রেন্ডের। সো এমনটি হলে অনেকাংশেই বোঝা যায় যে আমাদের এই ট্রেডটি অনেকটাই প্রফিটেবল হওয়ার চান্সেস খুবই হাই। সো আমরা এখন এখানে অল্প একটু একটা কনসেপ্ট বুঝে নিই। এখানে আসলে মার্কেটের কেন সবচেয়ে বেশি প্রবাবিলিটি থাকে আবার রেজিস্ট্যান্স লেভেলে ফিরে যাওয়ার। সো চলুন আমরা মার্কেটটিকে অ্যাবজর্ব করলে দেখতে পাচ্ছি মার্কেটটি নিচে এসেছিল এবং অনেক রিটেল ট্রেডাররাই এখানে ব্রেকআউট হয়েছে বলে সে ট্রেড নিয়েছে সেল ট্রেড। মার্কেটটি নিচে গিয়েছে, মার্কেটটি এখান থেকে তারা সেল নিয়েছে অথবা এইখানে যে তারা সেল নিয়েছে যে এখানে রিটেস্ট করেছে আমরা সেল নিই ওকে, অথবা যারা ধরেন একটু কোনো বেয়ারিশ কোনো একটা দুটা ক্যান্ডেলের ওয়েট করে থাকে তারা হয়তো বা এইখানে ট্রেড নিয়েছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররাই অ্যাকচুয়ালি সেল ট্রেড নিয়েছিল। সো সেল ট্রেড নেওয়ার পর মার্কেটটি সামান্য কিছু সময় এখানে থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে এন্ড মার্কেটটি একটু উপরে স্পাইক দিয়েছেও। সো মার্কেটটি যখন এখানে এই স্পাইকটি দিয়েছে অথবা এখানে যে রানটি ছিল এটা দেওয়ার কারণে যারা এখানে ট্রেড নিয়েছিল তাদের এসএল সব এখানে হিট হয়ে যায়। কেননা আপনি যখন টেক্সট বুক আকারেই ট্রেড করে থাকেন, লাইক আপনি ফ্রি যখন ওয়েব সেমিনার দেখেন অথবা পিডিএফ বা বুকস পড়ে থাকেন, ম্যাক্সিমাম টাইমে আপনারা শুনেছেন অলওয়েজ মার্কেটের এই স্ট্রাকচারের উপরে আমরা এসএল দিব, এরকম স্ট্রাকচার। সাপোর্ট এখানে ছিল, ব্রেক হয়েছে, সো এটা তো একটা রেজিস্ট্যান্স, রাইট? সো এখন কি হবে, রেজিস্ট্যান্সের উপরেই আমরা এসএলটা দিব, আমাদের এসএল যেন টাইট হয় ইত্যাদি ইত্যাদি বাগেরা বাগেরা। সো এখানে তার জন্যই মার্কেটটি খুবই সুন্দর করে এসএল হান্ট হয়ে গেল অ্যান্ড এখানে যারা নতুন সেলার ছিল তাদের ম্যাক্সিমাম সেলই অ্যাকচুয়ালি বাই ট্রেডে পরিণত হলো। কারণ আপনি যখন সেল করেন আপনার ওই ট্রেডটা যখন ক্লোজ করতে হয় আপনার বাই করেই ক্লোজ করতে হবে। ইনফ্যাক্ট আমি যে এখানে বাই করেছি আমার এই ট্রেডটা যখন এই টিপিতে হিট করবে, যদি করে, আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি সেল করে আমার ট্রেডটা ক্লোজ হবে। কেননা আমি যখন একটা জিনিস কিনি ওখান থেকে আমার যদি প্রফিট নিতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই সেল করতে হবে। এটা একটা কমন সেন্স। ধরুন আপনি গরু লালন পালন করেন, একটা গরু কিনেছিলেন বাছুর, আপনার সেই গরুটা এখন বেশ বড় হয়ে গেছে, আপনি এখন সেল করে দিলেন গরুটা কোরবানি একটা হাটে যে, আপনার কিন্তু এখানে প্রফিট হয়েছে, অবশ্যই আপনি প্রফিট ছাড়া বিক্রি করবেন না। সো আপনার এই প্রফিটটা নেওয়ার জন্য আপনার কি করতে হলো, গরুটা লালন পালন করলেন অ্যান্ড তারপরে যে গরুটা বিক্রি করে দিলেন। সো বিক্রি করার পরেই কিন্তু আপনি হাতে টাকাটা পেলেন। ঠিক তেমনই আপনি যদি আবার কোনো কিছু আগেই সেল করে দিয়ে থাকেন, এখন আপনি বলতে পারেন ভাই আমার হাতে তো না, আমি কেমনে সেল করবো, এটা অপশনস। হ্যাঁ, এটা একটা বিস্তারিত ব্যাপার, এটা আমি অন্য কোনো একটা আপনাদের ভিডিওতে বুঝাবো। যাই হোক, ঠিক তেমনই আপনি যখন ব্রোকারের কাছ থেকে এই কারেন্সিটাকে সেল করছেন তখন আপনার কারেন্সিটার আবার বাই করে ব্রোকারকে ফেরত দিতে হবে। আর ওই বাইটাই মূলত আপনার ওই মার্কেটের ওই কারেন্সির ওই প্রাইজের কেমন কি তারতম্য চলছে তার পার্থক্যটার ভিতরেই আপনার প্রফিট অথবা লস হয়ে থাকে। ওকে, সো অনেক হলো কথা, আমরা আবার চার্টের ফিরে আসি। সো এখানে যখন এই সেলাররা তাদের সেলটা বাইতে পরিণত করলো অ্যান্ড নতুন যারা বাই করেছে, অ্যান্ড দেখুন এখানে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে ডবল বাই পজিশন অ্যাক্টিভেট হয়ে গেল অ্যান্ড তার কারণেই মূলত মার্কেটটি কোনো সাপোর্টে লিকুইডিটি হান করার পর খুবই সুন্দর করে রান দিতে থাকে। অ্যান্ড এখানেই অ্যাকচুয়ালি আমাদের একটা গেম প্ল্যান আছে। মার্কেটটি যখন এরকম রান দিয়েছে 50% একটা জোন কভার করে ফেলেছে, আমাদের অলওয়েজ এটা করতে হবে যে টোটাল পজিশনের 50% ট্রেড ক্লোজ করে দিতে হবে অ্যান্ড আমাদের এসএলটি অবশ্যই ব্রেক ইভেনে রাখতে হবে অথবা লোয়ার হাইতে এনে রাখতে হবে।
অ্যান্ড মার্কেটটিকে আপনার অবশ্যই রান করার সুযোগ দিতে হবে, কেননা আপনারা ম্যাক্সিমাম টাইম লস হোল্ড করে রাখেন এবং অ্যাকাউন্ট জিরো করেন, কিন্তু কখনো আমি শুনিনি অথবা দেখিনি নতুন ট্রেডাররা তাদের প্রফিট হোল্ড করে রেখে অ্যাকাউন্ট ডবল করেছে। যদিও যখন আমি নতুন ছিলাম আমি এই জিনিসটাও করতাম, আমার লসটাকে আমি হোল্ড করে রাখতাম। সো এটা স্বাভাবিক, এখানে কষ্টের কিছু নাই। সো দেখুন, আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম মার্কেট সুন্দর একটি রান দিয়ে আমাদের এইখানের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সে পৌঁছে গেল। সো আমাদের ট্রেডটাও ক্লোজ হয়ে গেল অ্যান্ড মার্কেটটি এখন এখানে যদি সে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যায় সেটা ভিন্ন একটা ট্রেড হবে। যেহেতু আমরা রিটেল ট্রেডার, আমাদের জোন টু জোন ট্রেড করাটা আমাদের জন্য অলওয়েজ বেটার। সো চলুন এখন আর একটি ট্রেড দেখে নিই, যেটা আমার পার্সোনাল ট্রেড ছিল। এখন একটা সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদের খেয়াল রাখতে হবে মার্কেটের সাপোর্টে যদি কোনো পেয়ার থাকে অথবা রেজিস্ট্যান্সে যদি কোনো পেয়ার থাকে, আপনার অলওয়েজ ওয়েট করতে হবে তখন কোনো মেজর নিউজ আছে কিনা সেটা দেখার। সেই মেজর নিউজের পর আপনাকে অ্যাকচুয়ালি ট্রেড নিতে হবে। হতে পারে সেই নিউজটা পজিটিভ আসলো, ধরে নিই ইউরো ইউএসডির একটি পেয়ার ছিল, এখন সেটা রেজিস্ট্যান্সে আছে। এখন সেখানে একটি নিউজ এসেছে ইউএসডির ইন্টারেস্ট রেট কাট হয়েছে। সো ইউএসডির যদি ইন্টারেস্ট রেট কাট হয় সেই হিসেবে ইউএসডি অবশ্যই উইক হবে অ্যান্ড ইউরো ইউএসডি সেই রেজিস্ট্যান্সটা ইনশাল্লাহ ব্রেক করেই ফেলবে, এরকম একটা প্রবাবিলিটি হয়ে থাকে। সো সেরকম সময় যখন আপনি 4 আওয়ারে একটি বুলিশ ক্যান্ডেল দেখতে পারেন, নর্মালি এরকম রেজিস্ট্যান্স ব্রেক করাগুলো ফেক আউট দেয় না। সো আপনাকে এভাবেই ব্যাংকারদের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে আগে ফান্ডামেন্টালটা দেখতে হবে এবং বুঝতে হবে, তারপরে আপনার ব্রেকআউটে ট্রেড নিতে হবে অথবা রিভার্সালে ট্রেড নিতে হবে। সো চলুন আমরা এখন একটি চার্টে দেখে নিই। ইউএসডি কার্ডের এই পেয়ারটা আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি ক্লিয়ারলি একটি রেঞ্জিং মার্কেটে ছিল। মার্কেটটি দীর্ঘ 2 বছর ধরে একটি রেজিস্ট্যান্সে এবং একটি সাপোর্টে সে ট্রেড করছিল। ইট মিনস সে একটি রেঞ্জে ছিল। এখন সে একটি রেজিস্ট্যান্স লেভেলে আছে। রিসেন্ট টাইমের এখানে আমার একটি রিয়েল ট্রেড ছিল এবং তারই আমি আপনাকে ফুল অ্যানালাইসিস এবং ট্রেড সেটআপ বুঝাচ্ছি এবং কিভাবে এখানে ব্যাংকাররা ট্রেড করে এবং আপনি ব্যাংকদের মতো কিভাবে ট্রেড করবেন সেটা দেখাচ্ছি। সো আমরা এখন একটি রেজিস্ট্যান্সে আছি এবং আমাদের ওয়েট করতে হবে ফান্ডামেন্টাল কোনো বড় নিউজ আছে কিনা, এবং ফান্ডামেন্টাল নিউজ যদি ইউএসডির বুলিশ হয় অথবা ক্যাডের বেয়ারিশ হয়, সেই হিসেবে এখানে যদি ব্রেকআউট আসে তাহলে আমরা বাই ট্রেড নিতে পারি। আবার এখানে যদি ইউএসডির বেয়ারিশ হয় আবার ক্যাডের যদি বুলিশ হয়, তাহলে আমরা এখানে একটি রিভার্সাল ট্রেড নিতে পারি কোনো 4 আওয়ারে বিগ বেয়ারিশ ক্যান্ডেল দেখে। কেননা মার্কেটে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস করেই এগিয়ে যেতে হবে, কেননা আপনি ফরেক্স ট্রেড করছেন। এখানে আপনি দুইটি দেশের কারেন্সিকে নিয়ে ট্রেড করছেন। সো এখানে ইকোনমিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে। আর মজার ব্যাপার হচ্ছে কারেন্সি মার্কেটের ইকোনমিক্যাল সব ডাটা খুবই ফ্রিলি সব পাওয়া যায় এবং এটা খুবই ইজি অলসো আপনার এটা বোঝা। আর আপনি যদি বুঝতে না পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমি এখানে আমার নর্মালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবই শেয়ার করে থাকি, লিঙ্ক ডিসক্রিপশনের ফার্স্টে দেওয়া থাকবে। আমরা এই রেজিস্ট্যান্সে এসেই আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কেটটি একটি বুলিশ প্রেসার ক্রিয়েট করেছে। এখানে রিজন ছিল হচ্ছে গিয়ে ক্যাড তার ইন্টারেস্ট রেট এই বছর প্রথম সে কাট করেছিল। সো দ্যাটস ওয়াই ক্যাড উইক ছিল অ্যান্ড ইউএসডি বুলিশ ছিল। সো মার্কেটটি বুলিশ প্রেসার দিয়ে উপরে গিয়েছে। বাট নর্মালি এরকম নিউজ ক্যান্ডেল অলওয়েজ ফিল আপ হয়ে যায় স্বাভাবিকভাবে, আজ না হয়তো কাল, কেননা এগুলো একটি ইমব্যালেন্স ক্যান্ডেল। এখানে সাংঘাতিক পরিমাণে আপনার পেন্ডিং অর্ডারগুলো থাকে। সো নর্মালি ওইগুলা মার্কেট লিকুইডেট করার জন্যই ফিরে আসে। সো আমাদেরও ওয়েট করতে হবে এখানে একটি বাই সেটআপের জন্য। আমরা ট্রেড নিব ঠিক এই ক্যান্ডেলের এখানে অ্যান্ড আমাদের এসএল থাকবে ঠিক লাস্ট যে লো ছিল তার ঠিক নিচে। চেষ্টা করব আমাদের এই লোর নিচেই রাখার। অ্যান্ড যেহেতু আমাদের এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ, সো আমাদের কথা থাকবে আমরা কোথায় আমাদের টেক প্রফিট বসাতে পারি। সো টেক প্রফিট বসানোর জন্য আমাদের এখানে 1 ডে টাইম ফ্রেমে চলে আসতে হবে। যেহেতু আমাদের এই সামনে উপরে সব ব্ল্যাঙ্ক আছে, ইট মিনস মার্কেটের এখানে কোনো প্রাইস অ্যাকশন ছিল না। সো আমরা এখানে 1 ডে টাইম ফ্রেমে এসে আমরা আমাদের বাম দিকে লক্ষ্য রাখবো যে এখানে কোথায় আমরা একটি টপ খুঁজে বের করতে পারি। আমরা এখানে একটি টপ পেয়েছি, মার্কেটের টপটি ছিল ঠিক এখানে। আমরা আমাদের টপটি ফার্স্ট মার্ক করব, যেহেতু এটা একটি উইক ছিল আমরা আমাদের উইক মার্ক করলাম। চেষ্টা করব তার নিচের উইকটার বডিটা নেয়ার। সো আমরা এটাই নিলাম অ্যান্ড আমরা আমাদের একটি এক্সটিমেট জোন পেয়ে গেলাম। ওকে, সো শুধু জোন পেলে হবে না, আপনাকে একটি কনফার্মেশন রাখতে হবে। যারা জানেন না আমি তাদেরকে বুঝিয়ে দিই। এখন মার্কেট এখানে 2 বছর ধরে একটি রেঞ্জিং মার্কেটে ছিল। ভেরি গুড। ফান্ডামেন্টাল একটি নিউজের জন্য এটা বুলিশ প্রেসার দিয়ে ব্রেকআউট করলো। দ্যাটস অলসো ভেরি গুড। সো এখানে 2টি পয়েন্ট পেলাম আমরা বাই করার জন্য ব্রেকআউটে। নাও আমাদের টেক প্রফিটটি ঠিক হবে আমাদের যে রেঞ্জটা ছিল এই রেঞ্জেরই একটা সমান পিপের একটি অংশ। নর্মালি এরকম যখন মার্কেটটি একটি রেঞ্জ ব্রেকআউট দেয়, মার্কেট তার গত রেঞ্জের, মানে আমি এটার কথা বলছি, এটার ঠিক সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে থাকে। আমি আপনাদের বোঝানোর জন্য এই বক্সটা ক্রিয়েট করে ঠিক এখানে রাখলাম। চেষ্টা করব বক্সটা আমি আরেকটু ছোট করার অ্যান্ড বক্সটা একটা মেজার নেওয়ার। এখানে নিলাম, এখানে নিলাম। ওকে, এটা একটা রান ছিল। সো আমার বক্সটা ঠিক এভাবেই থাকবে আপনাদের বোঝানোর জন্য আর কি, যাতে আপনারা লক্ষ্য রাখতে পারেন। মার্কেট এখানে ছিল,
আমি ঠিক এই হাই বরাবরই নিলাম। ওকে, অ্যান্ড আমার যেহেতু এখানে প্রফিট ছিল টেক প্রফিট, আমি আমার টেক প্রফিটটাও ঠিক এই বরাবরই রাখবো। আমি চেষ্টা করবো আমার টেক প্রফিটটা অলওয়েজ যেন মেন যেই উইক ছিল, যেই জোনের লাস্ট ছিল তার আগেই যেন থাকে, কেননা আমি একটু আর্লি বের হয়ে আসার চেষ্টা করি, একেবারে পিপ টু পিপ খাই না। আমি এই ট্রেডটাকে 1 ডে টাইম ফ্রেমেই এক্সিকিউট করার চেষ্টা করব, কেননা আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। 4 আওয়ারে যদি আমি রাখি আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। I am sorry, Babu. রাইট, এখানেই আমরা দেখলাম মার্কেটটি আমার এই ইমব্যালেন্স ক্যান্ডেলটি ফিল করে মার্কেট আবার সেই বুলিশ রান দিয়েছিল। মার্কেট ঠিক প্রথমেই একটা রানেই আমার টিপি হিট করছিল, বাট কিছু পিপিপের জন্য হিট করেনি, অ্যান্ড দেন ও ঠিকই আমাদের এই রেঞ্জের যে উইক আমি যেটা টার্গেট রেখেছিলাম আমাদের, খেয়াল করুন ঠিক সেই বরাবর কিন্তু মার্কেট গিয়েছে। অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে আপনার ব্যাংকসরা কিভাবে ট্রেড করে থাকে তার একটা রিয়েল লাইফ এক্সাম্পল। সো আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, রেঞ্জে যদি কোনো মার্কেট থাকে অ্যান্ড ফান্ডামেন্টাল কোনো যদি বড় নিউজ থাকে, বুলিশ অথবা বেয়ারিশ, সেভাবে আমাদের বাই অথবা সেল ট্রেড নিতে হবে। অ্যান্ড সেই রেঞ্জের ঠিক সেম পিপ ওয়াইজ আমাদের একটি টেক প্রফিট আমরা রাখতে পারি। অ্যান্ড আমাদের এসএল থাকবে অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স অথবা সাপোর্টের নিচে যেই লোটি ছিল সেই লো অথবা হাই। সো আশা করি আপনারা ব্যাংক কিভাবে ব্রেকআউটে ট্রেড করে থাকে সেটা বুঝতে পেরেছেন। সো চলুন ভিডিওটির পরের অংশে চলে যাই। পাউন্ড সিএসএফ এর 1 আওয়ার চার্টে আমার একটি রিয়েল ট্রেডের ঠিক অ্যানালাইসিস অ্যান্ড আমার কি ট্রেড সেটআপ ছিল, সঙ্গে আমার সাইকোলজিটি কেমন ছিল সেটি আমরা এখন দেখব। আমরা এই চার্টটি লক্ষ্য করলে দেখব মার্কেটটির এখানে একটি সাপোর্ট ছিল অ্যান্ড মার্কেটের এখানে একটি রেজিস্ট্যান্স লেভেলও ছিল। মার্কেট এখানে ব্রেকআউট দিয়েছে অ্যান্ড সে এখানে লিকুইডিটি নিয়ে মার্কেট আবার নিচে চলে আসছে, কিন্তু এখানে একটি গেম ছিল। মার্কেটের এখানে যেই স্পাইকটা আপনারা দেখছেন, এখানে মূলত পাউন্ড সিএসএফ এর একটি নিউজ ছিল, সম্ভবত ওদের আনএমপ্লয়মেন্ট অথবা জিডিপি পজিটিভ আসছিল। সো পজিটিভ আসার কারণে ওদের এই প্রাইসটা খুবই দ্রুত স্পাইক দেয়। আমি এখানে তখন কোনো ট্রেড নেয়নি, কেননা আমি নিউজ ট্রেড করি না, কিন্তু আমি এখানে জানতাম যে মার্কেট যেহেতু এখানে একটি রান দিয়েছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ সে পূরণ করেনি, সো ইনশাল্লাহ ও নিচের দিকে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম মার্কেটের এখানে যে জোনটি ছিল যেখান থেকে অ্যাকচুয়ালি ও নিউজ দিয়ে রান দিয়েছিল, তার নিচেও অনেকগুলা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। নর্মালি আমি এই ক্যান্ডেলগুলোকে বলি ইমব্যালেন্স ক্যান্ডেল। সো আমি এখানে অপেক্ষায় ছিলাম মার্কেটটি কখন আমার এই সাপোর্ট রেঞ্জে আসবে। আমি অলরেডি দেখতে পাচ্ছিলাম এখানে মার্কেটটি খুবই স্লোলি অ্যাকুমুলেশনের একটি ফেজ সে তৈরি করেছে। শুধু প্রাইস অ্যাকশন দিয়ে অ্যাকুমুলেশন বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে। সো তার জন্য আপনারা আপনাদের চার্টে আবার কি করবেন, আরএসআইটি অ্যাপ্লাই করে দিবেন। সো আপনাদের বোঝার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। আমরা এখন মার্কেটটি যদি দেখি, মার্কেটটি নিচের দিকে আসছে, বাট আরএসআই কিন্তু স্লোলি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। মূলত এটা একটি অ্যাকুমুলেশনের ফার্স্ট ফেজ ছিল। সো আমরা এখানে যখন আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ সব পূরণ হয়ে গেল অথবা ইমব্যালেন্স ক্যান্ডেলগুলো সব ফিল আপ হয়ে গেল, সো আমাদের তখনই এখানে ট্রেড নিতে হবে। রিমেম্বার, আপনার এখানে অবশ্যই ব্যাংকসদের মতো চিন্তা করতে হবে। আমার এখানে ট্রেড নেওয়ার ফার্স্ট রিজনটাই এটা ছিল, মার্কেটটি অ্যাকুমুলেশন ফেস করেছে, মার্কেটটি একটি সাপোর্টে আছে। আবার তার আগের দিন পাউন্ডের একটি পজিটিভ নিউজ ছিল, যে নিউজগুলো মার্কেটটি এখানে প্রচন্ড পরিমাণ ইমব্যালেন্স ক্যান্ডেল অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। সো সব মিলে আমার এই ট্রেডটা অ্যাকচুয়ালি একটি বুলিশ ট্রেড ছিল অথবা বাই ট্রেড ছিল। এখানে সেল করা একটা বোকামির কাজ হবে। সো আমার এসএল থাকবে অবশ্যই এই সাপোর্ট রেঞ্জের নিচে। আমি একটু বেশি বড় এসএল রাখি, সাডেনলি যদি কোনো স্পাইক দেয় এই জন্য। নর্মালি স্পাইকে অলওয়েজ এসএল হান্ট হয়, কিন্তু স্পাইকে কখনো মার্কেট ওদিকে যেতে থাকে না, কেননা অলওয়েজ মার্কেট যখনই স্পাইক দিয়ে উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে, ইমব্যালেন্স ক্যান্ডেলের জন্য মার্কেটটা অলওয়েজ পুলব্যাকে আসবে। ঠিক যেমন এখানে এসেছে, সব নিচে নিচে পুলব্যাক চলে আসছে। সো এখানে আমার বাই ট্রেডটা থাকবে। আমরা যদি বাই ট্রেডটাকে এক্সিকিউট করতে দিই, আমরা দেখতে পাবো মার্কেটটি খুবই ইজিলি আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলে চলে গিয়েছে। আমরা ব্যাংকদের মতো যদি ট্রেড করতে যাই, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সাপোর্টে আমাদের ট্রেড ক্লোজ করি অথবা রেজিস্ট্যান্স আমাদের ট্রেড ক্লোজ করি। অ্যান্ড যদি আমাদের হোল্ড করতেই হয়, তাহলে আমরা যেন 50% অ্যাটলিস্ট প্রফিট বুক করে ফেলি। সো এখানে আমার 50% প্রফিট অবশ্যই বুক হয়ে যাবে অ্যান্ড আমার এসএলটি চলে আসবে ঠিক এই রেঞ্জের উপরে। আপনারা চাইলে এখানেও দিতে পারেন আপনাদের এসএলটা, এতে করে হবে কি আপনাদের কিছু প্রফিট সিকিউর হবে। অ্যান্ড এখানে আমরা অবশ্যই দিতে পারি, কারণ মার্কেটটি একটি হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করেছে। সো স্বাভাবিকভাবে হায়ার হাই এবং হায়ার লোর পর হায়ার হাই
হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এরকম হতে থাকে। এটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার। যারা মার্কেট স্ট্রাকচার নিয়ে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড আমার একটি পার্সোনাল কমিউনিটি আছে যেখানে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আমাকে কোশ্চেন করতে পারবেন, অ্যান্ড আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা চাইলে আমার ওই কমিউনিটিতে অবশ্যই জয়েন হতে পারেন। আমার ওই কমিউনিটির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনের ফার্স্টেই দেওয়া থাকবে। সো চলুন আবার ভিডিওতে ফিরে যাই। এখানে খুবই ইজিলি দেখতে পেলাম মার্কেটটি আমাদের আবার একটি হায়ার লো ক্রিয়েট করেছে। সো আমাদের উচিত হবে আমাদের এসএলটিকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে এই রেঞ্জ বরাবর রাখা। কেননা মনে রাখতে হবে মার্কেট কিন্তু এখানে লিকুইডিটি সুইপ নিয়ে মার্কেটটি নিচে চলে এসেছিল। সো মার্কেটটি এখানে যদি যায় আবার, সে আবার খুবই দ্রুত নিচে আসতে পারে। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটটিতে এখানে যেরকম অ্যাকুমুলেশন হচ্ছিল, মার্কেটটি এখন কিন্তু একটা চ্যানেল ফলো করেছে। আমাদের এই চ্যানেলটি আমরা যদি আঁকি, আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি এখানে খুবই ইজিলি এরকম একটি চ্যানেল ক্রিয়েট করছে। স্বাভাবিকভাবে এরকম চ্যানেল হয়তো উপরের দিকে ব্রেকআউট হয়ে নতুন করে একটি রান দেয়, অথবা নিচে ব্রেকআউট হয়ে সে আবার তার সাপোর্টে ফিরে আসে, অথবা তার সাপোর্ট সে ব্রেক করে নিচে চলে যায়। স্বাভাবিকভাবে এটাই হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচারের নিয়ম তো না অ্যাকচুয়ালি, স্বাভাবিক এটা হয়ে থাকে আর কি। আর আমার এগুলো অ্যাকচুয়ালি মেমোরাইজ হয়ে গেছে এই আর কি। ये सब जानने समझने की अक्ल चाहिए जो तेरे पास नहीं मेरे पास है। আমরা এখানে দেখতে পেলাম মার্কেটটি কিন্তু আমাদের এখানে যে এসএলটা ছিল সেই এসএলটা কিন্তু হিট করে গেল আনফরচুনেটলি। বাট এটা আমাদের জন্য ভালো হতে পারে, কেননা মার্কেট যদি নিচের দিকে চলে আসে দেন আমাদের যেই এসএলটা হিট হয়ে লস হতো তার থেকে বেটার আমরা যখন ফার্স্ট এখানে প্রফিট নিয়েছিলাম 50%, সেটা তো আমরা নিলামই, অ্যান্ড তার নিচে যেই 50% রেখেছিলাম আমরা সেই প্রফিটটাও নিলাম। অ্যান্ড আমরা যেই 4-5 দিন ধরে এই ট্রেডটা ফলো করেছি তার জন্য আমরা যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি, মার্কেটের স্ট্রাকচার বোঝার চেষ্টা করেছি, মার্কেট এখানে কি হচ্ছে ঘন্টায় ঘন্টায় যখন আমরা হালকা একটু আমাদের ফোনটি ওপেন করে দেখেছি, আমরা কিন্তু এখানে আমাদের সাবকনসিয়াসলি অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা হয়তো এটা ফার্স্টে বুঝবেন না, যত সময় যাবে আপনাদের ব্রেনই কিন্তু বলে দিবে যে এটা এরকমটা ঠিক হচ্ছে না, এটা এরকম হয় না, এরকম ইত্যাদি ইত্যাদি। সো চেষ্টা করবেন অলওয়েজ মার্কেট থেকে কতটুকু প্রফিট নিলেন সেটার দিকে লক্ষ্য না রেখে মার্কেটে আপনি কতটুকু সময় টিকে থাকতে পারলেন এবং কত পিপস নিলেন আপনি এদিকে লক্ষ্য রাখবেন। কেননা আপনি যদি পিপস নেয় অভ্যস্ত হয়ে যান, একদিন না একদিন ইনশাল্লাহ আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন। কেননা পিপস অলওয়েজ একই থাকে, আপনার তার এগেনস্টে শুধু আপনার লট সাইজটাই পরিবর্তন করতে হয়। সো আজকের এই ভিডিওটি আমার এতটুকুই থাকবে, অ্যান্ড ভিডিওটাও বেশ বড় হয়ে যাচ্ছে যেটা দেখছি। চেষ্টা করব আপনাদের জন্য আমি আবার কোনো একটি ভিডিও আনার। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা নেক্সট কোন ভিডিওটি দেখতে চান, যাতে আমি আপনাদের সেই ভিডিওটি প্রোভাইড করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 21 মিনিটের একটা ভিডিও করছি ভাই, 21 মিনিটের। ওফ, সেই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করিনি, গেল, সব গেল, আবার করতে হবে।